হ্যালো বন্ধুরা, আজকে একদম অন্যরকম একটা ভিডিও নিয়ে এসেছি। না কোনো রকম কন্ট্রোভার্সি নয়, কন্ট্রোভার্সি ভিডিও অবশ্যই আসবে, রাতে আসবে। আমি জানি তোমরা কি এক্সপেক্ট করছো, সেই ভিডিও রাতে আসবে। আমার অনেক কিছু বলার আছে, অনেক কিছু বলবো। তোমরা যে ভিডিও এক্সপেক্ট করছো সেই ভিডিও নিয়েই বলবো, তবে এখনকার ভিডিওটা একদম অন্যরকম, একদম আলাদা ভিডিও। আজকের ভিডিওটা, যে ভিডিওটা আমি করছি সেই ভিডিওটা তোমরা জানো আজকে 7 মে। তো আজকেই পুরো সারা দেশ জুড়ে মক ড্রিল। তো যখন এই কথাটা প্রথম শুনেছিলাম, দেখো 1971 সালের পরে আর এই 2025 এখন এসে এই মক ড্রিল হচ্ছে। তো ওই 1971 সালে তো আমরা বহু মানুষ ছিলাম না, আমরা জানি না এই বিষয়টার মানেটা কি, মক ড্রিল মানে কি। এটা শোনার পর না আমিও প্রথমে বুঝতে পারিনি। তো আমি ফোন করি আমার ভাইকে, আমার ভাই বলে যে তার ওয়াইফকে, মানে ওদের এখনো লিগেলি রেজিস্ট্রিটা হয়েছে, বাট সোশ্যালি ম্যারেজ হয়নি। তো ও বললো যে তুই ওকে ফোন করে জিজ্ঞেস কর, ও ভালো বলতে পারবে। কারণ আমার ভাইয়ের বউ যেহেতু মিডিয়াতে আছে মিনস ও কভার করতে যায় না কোনো রকম নিউজ, ওরা হেডলাইনগুলো করে, কম্পিউটারে সমস্তটা হ্যান্ডেল করে। তো তারপরে ওকে ফোন করার পর ও আমাকে ডিটেলসটা বললো। তারপরে আমি আবার একটু সার্চ করে দেখলাম বিষয়টা কি। যাই হোক, আজকে সেই 7 মে। তো আজকে পুরো দেশ জুড়ে রাত্রি 9টা থেকে 9:30টার মধ্যে এই মক ড্রিলটা হবে, মানে সাইরেন্স যেটা বাজবে আর পুরো ব্ল্যাক আউট হয়ে যাবে। তো সেরকমই নির্দেশ আছে। তো তারপরে হঠাৎ করে আজকে কালকে রাতে যে এটা হবে, মানে মক ড্রিল হওয়ার আগে যে এরকমটা, দেখো এগুলো তো একটা মানে দেশের অভ্যন্তরীণ ব্যাপার, এগুলো আগে থেকে এইভাবে ডিসক্লোজ হয় না। তো যাই হোক, যেটা সকালবেলা ঘুম থেকে ওঠার পরে যখন সময় পাই, ফোনটা তো হাতে নেই, তারপরে দেখলাম যে কালকে রাত্রিবেলা কিভাবে জঙ্গি ঘাঁটিগুলোকে উড়িয়ে দেওয়া হয়েছে পাকিস্তানে ঢুকে। তো সেটা দেখলাম এবং সাকসেসফুলি আমাদের ইন্ডিয়ান আর্মি বলো বা এয়ারফোর্স বলো বা নেভি বলো, যাই বলো না কেন, প্রত্যেকে মানে সাকসেসফুলি এই প্ল্যানটা আর কি তারা করতে পেরেছে এবং জঙ্গি ঘাঁটিগুলোকে উড়িয়ে দিতে পেরেছে। তো এই অপারেশনটার নাম দেওয়া হয়েছে অপারেশন সিঁদুর, মানে সিঁদুরের বদলা। সত্যিই তাই। সেই 22শে এপ্রিল দিনটার কথা মনে করলে এতটা খারাপ লাগে। সেদিন আমি নিজে থেকে একটা কমিউনিটি পোস্টও করিনি, কারণ একটা কমিউনিটি পোস্ট করে তাদের আত্মার শান্তি কামনা করি বা সমবেদনা জানাই, তাতে কিন্তু তাদের কিচ্ছু, মানে তাদের যে কষ্টটা তার কিছুটাই লাঘব হবে না। হ্যাঁ, প্রচুর মানুষ করেছে, এটাই আমরা করতে পারি, এর বেশি তো আমরা করতে পারি না। তো এটুকু করতে পারি। কিন্তু আমি আমার নর্মাল ভিডিওতে যেটুকু বলেছিলাম, কিন্তু আমার মনে হচ্ছে তাদের যে ক্ষত, তাদের যে দুঃখ কষ্ট, কারো স্বামী, কারো বাবা, কারো ছেলে, একটা পরিবারের বাবা ছেলেকে একসাথে মেরে ফেলেছে এই জঙ্গিরা আর কি, মায়ের চোখের সামনে। মেয়ে আর মায়ের চোখের সামনে দেখলাম তার বাবাকে মেরে ফেলেছে। তো এখানে যেহেতু মেল পার্সনদেরকে অ্যাটাক করা হয়েছিল, ছোট ছোট শিশু, মানে 3.5 বছর, যে কলকাতার আমাদের যে কজন ছিল আর কি 3 জন, তো তার মধ্যে যিনি ছিলেন বিতান অধিকারী, তো তার বাচ্চাটির বয়স ছিল 3.5 বছর। প্রচণ্ড বেদনাদায়ক, প্রচণ্ড কষ্টকর। মানে সাধারণ মানুষ তারা ঘুরতে গেছে কাশ্মীর ঘোরাটা, সত্যি আমাদের কাছে, আমাদের ভারতীয়দের কাছে সত্যি একটা স্বপ্ন, মানে ভূস্বর্গ যেটাকে বলা হয়, ভারতের ভূস্বর্গ। তো সেখানে যাবার ইচ্ছে প্রত্যেকের থাকে, হয়তো কারো সাধ্য থাকে, কারো সাধ্য থাকে না। আবার দেখবে অনেকের সাধ্য থাকলেও যে কিন্তু উঠতে পারে না, কারণ এই যে ঘটনাগুলো ঘটে, অনেকেই কিন্তু এগুলো দেখার পর আর যখন পরিস্থিতি সিচুয়েশনগুলো ঠিকঠাক হয়ে যাবে, তখনও কিন্তু যাওয়ার মতো অনেকেরই সাহস থাকে না, মানে মনে হয় যেন এটা একটা দুঃসাহস। তো যাই হোক, এর আগে পরে যেটাই ঘটুক না কেন, মাঝখানে বেশ অনেকগুলো বছর কাশ্মীরটা খুব ভালো ছিল, প্রচুর ট্যুরিস্ট যাচ্ছিল ওখানে। তো জায়গাটা ডেভেলপ প্রচুর করা হয়েছে, প্রচুর ডেভেলপ হয়েছে। তো সেই জায়গায় দাঁড়িয়ে এরা তো ঘুরতেই গেছিলো, কতটা আনন্দ নিয়ে ছুটি করে, কেউ কারো অফিস ছুটি করে, মানে যার যেটা প্রফেশন সেখান থেকে ছুটি করে প্রত্যেকেই গিয়েছিল ঘুরতে, টাকা পয়সা অ্যারেঞ্জ করে। অথচ দেখো সেখান থেকে তারা যখন ব্যাক করলো, তো তারা কি নিয়ে ব্যাক করলো? কারো স্বামী, কারো বাবা, কারো সন্তান সব হারিয়ে তারা নিঃস্ব হয়ে ব্যাক করেছে। একটা মানুষের বদলে যদি তুমি বলো তোমাকে প্রচুর পরিমাণে মানে চলে তো গেছে, মানে এখনকার দিনে যেটা হয় আর কি, যেমন রেল অ্যাক্সিডেন্ট হলে বা এরকম কোনো কিছু ঘটলে পরে তার মানে মানুষটা চলে গেছে, তার পরিবর্তে তাকে একটা মোটা অঙ্কের কিছু দেওয়া হয়, একটা টাকা। কিন্তু সেটা দিয়ে হয়তো তার পরিবারের কিছুটা সাহায্য হয়, কারণ যে মানুষটা চলে যায় সে হয়তো সেই পরিবারের আর্নিং মেম্বার, তো কিছুটা সাহায্য হয়। কিন্তু সেই জায়গাটা, সেই মানুষটার ভরপাই কিন্তু কোনো কিছুতেই হয় না। তো আজকে যেটা হচ্ছে, দেখো যুদ্ধ কখনোই কাম্য নয়,
তৃতীয় বিশ্বযুদ্ধ, তাই না? যুদ্ধটা কখনোই কাম্য নয়। যুদ্ধ মানেই সেখানে অনেক বড় ক্ষতি, অনেক বড় ক্ষতি। শুধু মানুষের প্রাণের সংশয় সেটা নয়, মানে চারিদিক থেকে দেখো আমাদের দেশের যে ফিনান্সিয়াল গ্রোথটা সেটাও তো অনেকটা পড়ে যাবে। যে কোনো দেশের ক্ষেত্রেই বলছি। তো যুদ্ধটা কাম্য নয়, কিন্তু কোনো ক্ষেত্রে না শত্রু এতটাই বেশি বাড়বাড়ন্ত করে যে তাদেরকে জবাব কিছু কিছু ক্ষেত্রে দিতেই হয়। কারণ তাদেরকে জবাব না দিলে তারা অনেক ক্ষেত্রে টেক ইট ফর গ্রান্টেড করে নেয়। আর এই যে জঙ্গিগুলো, দেখো এই যে যুদ্ধটা হচ্ছে বা হবে, বা যেটা যতটুকু সার্জিক্যাল স্ট্রাইক হচ্ছে, কিংবা এর পরে কী হবে জানি না, এগুলো তো জানা যায় না, এগুলো জানি না যে এরপরে কী হবে, তবে কিছু তো একটা হবেই। যার জন্য যেমন কোভিডের সময় যখন আমাদের প্রাইম মিনিস্টার বলেছিলেন যে একটা দিন, প্রথমে বলা হয়েছিল একটা দিন কেউ বাড়ি থেকে বেরোবে না, সেই দিনটা সবাই বাড়িতে থাকবে, তারপরে শঙ্খধ্বনি বাজাও, প্রদীপ জ্বালাও, এগুলোও তো আমরা সবাই করেছিলাম। তারপর পরেই কিন্তু লকডাউন ঘোষণা হয়েছিল, তাই না? তো সেই জায়গা থেকে আমরা শিক্ষা নিয়েছি, এবং আজকে সেই 71 সালে মক ড্রিল, তারপরে গিয়ে 2025-এর 7 মে আবার মক ড্রিল। তো এটা যে একটা অশনি সংকেত, এটা আমার মনে হয় আপামর জনতা সবাই বুঝতে পারছে যে এটা একটা অশনি সংকেত। তারপরেও যুদ্ধ হোক, এটা আমরা চাই না। আমরা এমনিতেও আমরা ভারতবাসীরা শান্তিপ্রিয় মানুষ, আমরা সবাইকে ভালোবাসি, সব ধর্মের মানুষ আমরা একসঙ্গে থাকি। কোনো ধর্ম, কোনো জাতি, কোনো গোষ্ঠী, কোনো দেশ, কেউ আমাদের শত্রু নয়। আমরা সবাইকেই ভালোবাসতে চাই, সবাইকে নিয়ে একসাথে চলতে চাই। কিন্তু পার্টিকুলার কোনো মানুষ বা কোনো গোষ্ঠী যদি মনে করে যে না এইটা তাদের দুর্বলতা এবং তাদেরকে অ্যাটাক করতে হবে বারবার, সেই অ্যাটাক কি? মানুষের প্রাণ নেওয়া। এর আগে যখন পুলওয়ামাতে যখন বিস্ফোরণটা হয়েছিল, কতগুলো আমাদের সেনা জওয়ান চলে গেছিল, তারপরে অনেকগুলো বছর কেটে যাওয়ার পরে আবার পেহেলগাঁওতে এই অ্যাটাকটা, তাও নিরস্ত্র সাধারণ মানুষের ওপর, মানে এটা জাস্ট মেনে নেওয়া যায় না। তো এর এগেনস্টেই হচ্ছে গিয়ে আমাদের আজকের এই যুদ্ধ বলাটা ঠিক নয়, কারণ যুদ্ধ সামনের দিনে কী হবে জানি না, তবে আজকের যে এর এগেনস্টে যা কিছু ঘটছে এটারই এগেনস্টে, কোনো মানুষের এগেনস্টে নয়। আর সবথেকে বেশি ভালো লাগলো কালকে যেটা ঘটলো, কালকে যে জঙ্গিদের ঘাঁটিগুলোকে উড়িয়ে দেওয়া হলো, সেখানে একটা সাধারণ মানুষের কোনো রকম ক্ষতি হয়নি। মানে আমাদের দেশের আর্মিরা এতটা মানে স্বতঃস্ফূর্ততার সঙ্গে এবং তার সঙ্গে এতটা সেফলিভাবে জঙ্গি ঘাঁটিগুলোকে উড়িয়ে দিয়ে এসেছে না, তাদের মানে আমাদের আর্মিদের কোনো ক্ষতি এখনও পর্যন্ত খবর আসেনি, এবং না পাকিস্তানের সাধারণ নাগরিকের কোনো ক্ষতি হয়েছে। অথচ দেখো ভিডিওগুলো তো এসেছে সামনে নিউজ চ্যানেলের থ্রু দিয়ে, যে সেখানে যখন হচ্ছে এই বিস্ফোরণগুলো ঘটানো হচ্ছে, হামলা করা হচ্ছে, কত সাধারণ জনতা ছিল, তাই না? অথচ দেখো তাদের কারো কোনো রকম ক্ষতি করেনি। তো এটাই হচ্ছে কথা। অনেকে অনেক রকম মন্তব্য করে, সোশ্যাল মিডিয়ায় এখন ভালোটার থেকে খারাপ জিনিসটাই বেশি স্প্রেড হয় এবং অনেক বেশি প্যানিক এখানে করা হয়। তো সেই জায়গায় দাঁড়িয়ে আমার মনে হলো এটা নিয়ে একটা ভিডিও অ্যাটলিস্ট করা যেতেই পারে। তো সেই জন্যই আমি ভিডিওটা করতে এসেছি, এবং আমি খুব সামান্য, খুব সাধারণ, একেবারেই সাধারণ, তারপরেও বলবো প্রত্যেকটা মানুষের উদ্দেশ্যে যারা আমার এই ভিডিওটা দেখবে, যাদের কাছে যাবে, তারা প্লিজ ভিডিওটাকে শেয়ার করো। তো সেই জন্য বলছি প্রত্যেকটা মানুষের উদ্দেশ্যে, প্যানিক নয়, আর কোনো রকম মানে এরকম কোনো কিছু যেন সোশ্যাল মিডিয়া স্প্রেড করা না হয়, মানে যেটা দিয়ে মানুষের মনের মধ্যে আতঙ্ক তৈরি হয়। দেখো আমাদের দেশে মানুষের সংখ্যা অনেক বেশি, মানে অফিসিয়ালি 140 কোটি বললেও সেখানে মানে এটা গণনায়, কিন্তু গণনার বাইরে এর থেকে আরও অনেক বেশি আমাদের দেশে মানুষের সংখ্যা। তো এখানে আমাদের দেশে আর্মি আছে, সব মিলে সমস্ত ফোর্স মিলে 1.5 কোটি। তো বাকিটা তো আমরা আপামর সাধারণ জনতা, তাই তো? এবার আমরা কিন্তু জানি না যে যুদ্ধ হলে পরে কি পরিস্থিতি তৈরি হবে, এবং বা আমরা নিজেরা মানে আমরা যারা আমরা অনেকেই মানে এই যুদ্ধটাকে কখনো দেখিনি, দেখতে চাই না। হ্যাঁ, কার্গিল যুদ্ধ যখন হয়েছিল 1999 সম্ভবত, হ্যাঁ 1999তেই তো বোধহয় হয়েছিল। তো তখন অনেক ছোট শুনেছি কার্গিল যুদ্ধ হচ্ছে, অনেক জওয়ানের মানে কফিনবন্দি দেহ আসছে। আমার বাপের বাড়ি যেখানে, আমি তখন তো অনেকটাই ছোট, তো সেখানেও অনেক এরকম দেখেছি, জওয়ানের দেহ আসছে গাড়ি করে দেখেছি, কিন্তু জিনিসটা এইভাবে রিয়েলাইজ করিনি। এখনকার ডেটে এসে যা রিয়েলাইজ আর কি করছি, যা বুঝতে পারি, যতটা বুঝতে পারি জিনিসটা কী। তো সেই জন্যই বলছি
আতঙ্ক নয়। আর এই যেটা হচ্ছে সেটা কিন্তু মানুষ বা ধর্ম এদের এগেনস্টে হচ্ছে না, এটা কিন্তু হচ্ছে শুধুমাত্র টেরোরিজমের এগেনস্টে, শুধুমাত্র জঙ্গিদের এগেনস্টেই হচ্ছে এবং জঙ্গি ঘাঁটিগুলোকে উড়িয়ে দেওয়া হচ্ছে, জঙ্গি নিধন করা হচ্ছে, যাতে এরকম আতঙ্কবাদী আর এই ধরনের কোনো স্টেপ নিতে না পারে, তাদের যাতে দমন করা যায়, সাধারণ মানুষের জীবন যাতে নিতে না পারে। আরেকটা জিনিস তো সত্যি কথাই, এই যে যারা জঙ্গি, যারা এইভাবে অ্যাটাক করছে, তারা কিন্তু বারবার তারা নিজে থেকে ঢুকে এসে, মানে একটা অন্য দেশ থেকে ঢুকে এসে এক দেশে এসে মানুষদের জীবন নষ্ট করে দিচ্ছে, কখনো সেনা জওয়ান, কখনো সাধারণ মানুষ, তাদেরকে অকারণে আননেসেসারি তাদেরকে অ্যাটাক করছে, তাদেরকে মানে শেষ করে দিচ্ছে, তাদের জীবন কেড়ে নিচ্ছে, পরিবারগুলোকে একদম ধ্বংসের মুখে ফেলে দিচ্ছে। দেখো, আমরা হয়তো ঘরে বসে সেফলি নিউজগুলো দেখছি, সেফ থাকবো, আমাদের মতো সাধারণ মানুষ মেবি সেফ থাকবো, কারণ যত যুদ্ধই হয়েছে চোখে না দেখলেও শুনেছি, সাধারণ মানুষ আগেকার দিনে হয়তো অনেক কিছু হতো, কিন্তু এখনকার সময় অনেক অ্যাডভান্স, তো সেই জায়গায় দাঁড়িয়ে হয়তো আমরা সেফ থাকবো। কিন্তু যারা ওই পাশে যুদ্ধটা করে, যারা বর্ডারে গিয়ে নিজেদের জীবনের ঝুঁকি নিয়ে যুদ্ধ করে, তো তাদেরও তো পরিবার আছে, তারাও তো আমাদের মতোই মানুষ, তাই না? তো তাদের পরিবারের চিন্তাটা, দুশ্চিন্তাটা বুঝতে তো পারছোই। যারা এই মুহূর্তে আমাদের ইন্ডিয়ান আর্মিতে আছে, তাদের পরিবারের লোকজনগুলোর এখন কি পরিস্থিতি তৈরি হচ্ছে, তাদের কারো ছেলে, কারো ভাই, কারো দাদা, কারো স্বামী, কারো বাবা, তো সেই মানুষগুলো কিন্তু চেয়ে আছে কখন ভালো খবর পাবে। আর এরকম পরিস্থিতিতে না এমনিতেই এই জওয়ানদের যেখানে পোস্টিং পড়ে, নেটওয়ার্ক ঠিক করে কাজ করে না, ঠিকমতো বাড়ির লোকের সাথে কথা হয় না, আর এরকম যুদ্ধকালীন পরিস্থিতিতে তো দেখা গেল কয়েক দিনের মধ্যেও কথা হয় না, তো তাদের খুব টেনশন হয়। তার মধ্যে দেখেছি আমাদের ওয়েস্ট বেঙ্গলেরই একজন জওয়ান, বিএসএফ জওয়ান, তাকে ভুলবশত সে কোনোভাবে বর্ডার ক্রস করে পাকিস্তানে চলে গেছে, তাকে আটকে রাখা হচ্ছে, তার ওয়াইফ প্রেগনেন্ট, অন্তঃসত্ত্বা, তো দেখেছি এইগুলো। তো সমস্তটা মিলিয়ে না পরিস্থিতিটা খুবই জটিল। আমি একজন সাধারণ মানুষ হিসাবে, শুধুমাত্র সাধারণ মানুষ হিসাবে আমি বলতে চাই যে আমরা শান্তিটাই চাই, শান্তি শৃঙ্খলা বজায় থাকুক, আমরা খাটিপিটি খাই, আমরা কর্ম করে নিজেদের জীবন চালাই, আমাদের যেন সেই সুযোগটা করে দেওয়া হয়, আমাদের পরবর্তী জেনারেশন, আমাদের যে ছেলেমেয়েরা আছে, তারা যেন একটা সুন্দর পরিবেশ পায়, সুন্দর দেশ পায়। তো তাদেরকে তো আমরা অনেক কষ্ট করে মানুষ করি, তো তাদের জন্য ভালোটা রেখে যেতে চাই। তো আমরাও কেউ চাই না এরকম পরিস্থিতি তৈরি হোক, কিন্তু কিছু কিছু ক্ষেত্রে কিছু করার থাকে না, জবাব দিতেই হয়। শত্রুপক্ষ যদি এত বারবারন্ত করে, তাহলে সেক্ষেত্রে জবাব তো দিতেই হয়। আজকে যেটা বলা হচ্ছে যে অপারেশন সিঁদুর, হয়তো সিঁদুরের মানে যে সিঁদুর কেড়ে নেওয়া হয়েছিল আমাদের বোনেদের বলো, মায়েদের বলো, যাদেরই মানে সিঁথি থেকে সিঁদুর কেড়ে নেওয়া হয়েছিল, হয়তো তার পাল্টা জবাবটা দেওয়া গেছে, এটা ঠিক, তার পাল্টা জবাবটা দেওয়া গেছে। কিন্তু তারপরেও আমি দেখছিলাম নিউজে একজন বলছিল যে সমীর গুহ, যে তার ওয়াইফ বলছিল যে এটাতে তো আমার ক্ষতি কখনোই রিলিফ হবে না, মানে আমার যে ক্ষতি হয়েছে সেটা কখনো ভরপাই হবে না, কিন্তু তারপরেও মনে কোথাও গিয়ে একটা শান্তি যে না, এর উত্তর, এর জবাবটা দিতে পেরেছে আমার দেশ, যে এইভাবে নিরীহ মানুষগুলোকে, নিরস্ত্র মানুষগুলোকে, সাধারণ মানুষগুলোকে এইভাবে চোখের সামনে এইভাবে হত্যা করেছে, এইভাবে, তাতে কিছুটা মানসিক শান্তি। কিন্তু যেটা আমি হারিয়েছি সেটা আমি হারিয়েই ফেলেছি, কোনো দিনও এটা কোনো কিছুর মূল্যে এই জায়গাটা ভরবে না, এটা তো সত্যি কথাই। আর একটা জিনিস দেখো, সত্যি ভাবলে আশ্চর্য লাগে যে আমরা কি না দেখলাম, আমরা 2020 সালে কি দেখেছি, পুরো মানে অল ওভার, মানে টোটাল ওয়ার্ল্ডের মধ্যে পুরো বিশ্ব থমকে গেছিল, কোথায় পড়ে গেছিল আমাদের অর্থনীতি, মানে প্রত্যেকটা দেশেরই, তার মধ্যে যাদের ক্ষমতা অনেক বেশি তাদের বিষয় আলাদা, তারপরে আমাদের দেশে তো জনসংখ্যা এত বেশি মানুষের জনসংখ্যা নিয়ে দেশকে চালানো কিন্তু চারটিখানি কথা না, সেখানে তাদের ফিনান্সিয়াল গ্রোথটাকে ঠিক রাখা, তো সেই সময়টা কি ভয়াবহ পরিস্থিতি গেছে, কত মানুষের জীবন চলে গেছে, কত মানুষ অনাহারে কাটিয়েছে, অনেক কষ্ট করে কাটিয়েছে, কিন্তু তারপরেও আমরা কিন্তু সেটাকে ফাইট করেছি, একদিন দুদিন নয়, কতগুলো দিন লকডাউন ছিল, কতগুলো দিন আমরা এভাবে কাটিয়েছি, তাই না? কতটা ফাইট করে, কতটা লড়াই করে, যেখানে পুরো বিশ্ব থমকে গেছিল, সেদিনও কিন্তু আমরা এই মানসিক জোর এবং ভরসাটা রেখে, নিজেদের ওপর, দেশের ওপরে, দশের ওপরে, সবার ওপরে ভরসা রেখে আমরা কিন্তু সেদিনও এই লকডাউনটা পার করেছি, এবং সেই জায়গা থেকে আজকে একটু একটু করে পরিস্থিতি ঠিক হচ্ছিল, ফিনান্সিয়াল গ্রোথটা আবার একই জায়গায় আসছিল, একটু একটু করে আমরা ডেভেলপ করছিলাম, পড়াশুনো সমস্ত কিছু একদম শেষ হয়ে গেছিলো, সেখান থেকে উঠে দাঁড়াচ্ছিলাম, দাঁড়াতে না দাঁড়াতেই দেখো আমাদের জীবনে আবার জাস্ট কয়েকটা বছর,
20-21 তো লকডাউনেই কেটে গেছে, 22-এও ছিল তার কিছুটা রেশিও, তারপরে 23-24টা কাটতে না কাটতে 25-এর একদম এটা সবেমাত্র মে, এরকম যুদ্ধ যেটা আমরা এক্সপেক্টই করি না, যেটা আশাই করি না। তখনকার সময় ছিল একটা মহামারীর যুদ্ধ, এখনকার সময় হচ্ছে এমন একটা পরিস্থিতি এখনকার সময় যে জবাব দিতেই হবে। আর এটা শুধুমাত্র আমাদের দেশ সেটা নয়, বলতে পারো এই যে বলা হচ্ছে তৃতীয় বিশ্বযুদ্ধ, এটাও সেই অল ওভার ওয়ার্ল্ড মিলেই একটা এরকম সাংঘাতিক লড়াই শুরু হয়েছে শুধুমাত্র শত্রু দমনের জন্য। তো আমার কথা হলো এই মানুষগুলো নিজেরাও তো প্রাণ দিল, আজকে এই যে জঙ্গিগুলো যারা এই যে আমাদের দেশের 27 জন মানুষকে, নিরীহ মানুষকে শেষ করে ফেলেছে, তার মধ্যে একজন ছিল কাশ্মীরে যিনি কিনা ঘোড়া সওয়ারি আদিল খান, তিনি মানুষের প্রাণ বাঁচাতে গিয়ে তার জীবন চলে গেছে, সেও ছিল একমাত্র রোজগেরে তার পরিবারের, আর তার সঙ্গে আর 26 জন, টোটাল আমাদের সবটা মিলিয়ে আর 26 জন ছিল। তো এই যে এদেরকে যে এরা মেরে ফেললো শুধুমাত্র নিজেদের স্বার্থ সিদ্ধির জন্য, আর শুধুমাত্র আমাদেরকে ভয় দেখানোর জন্য যে তারা সবার ওপরে, তার পরিবর্তে কি হলো, এটা তো একবার নয় বারবার এই ঘটনা ঘটেছে, তার পরিবর্তে তারাও তো শেষ হয়ে গেলে। তাহলে মানুষের মনের মধ্যে এত বিদ্বেষ, এত বিতৃষ্ণা কিসের কারণে? যদিও এই কথাগুলো যুক্তিহীন, এই কথাগুলো এদের মতো যারা আতঙ্কবাদী, যারা টেররিস্ট, তাদের কিন্তু মাথায় এগুলো ঢুকবে না, আর এটা কিন্তু থাকবেই, কারণ এরা কখনো শোধরাবার নয়, আজকে থেকে তো নয়, এটা সেই আমল থেকে চলছে, তাই না? আমরা শুনতে শুনতে এসেছি এবং এখনকার সময় এসে আমরা অনেক কিছু ফিল করি। এরকম অনেক ঘটনা এরকম আমাদের দেশে ঘটিয়েছে, এরা বহু ঘটনা ঘটিয়েছে। যখন পুলওয়ামা হয়েছিল তখনও কি পরিস্থিতি হয়েছিল, কত জওয়ান শেষ হয়ে গেছিলো, তার মধ্যে একজন ছেলে ছিল সবেমাত্র আমাদের নদিয়ার দিকে ছিল, তো আমাদের এখানে জগদ্ধাত্রী পুজোয় তার পরিবারও এসেছিল, মানে আমাদের এখানে সম্বর্ধনা দেওয়া হয়েছিল। তো দেখেছিলাম ছেলেটির বয়স ছিল 17 বছর, সে সবেমাত্র জয়েন করেছিল, তার সব স্বপ্ন শেষ হয়ে গেছে। তো এই যে জিনিসগুলো ঘটছে, আমি বলবো এগুলোর পরিপ্রেক্ষিতে যে উত্তরটা আজকে দেওয়া হচ্ছে, হ্যাঁ যুদ্ধ আমরা চাই না, তারপরেও বলবো যে উত্তরটা আজকে দেওয়া হচ্ছে এবং এই উত্তরটা দেওয়ার জন্য সমগ্র মানে পৃথিবীর সব দেশ বলবো না, ম্যাক্সিমাম দেশ যেখানে এতটা সাপোর্ট করেছে, ম্যাক্সিমামের থেকেও বেশি, এবং তারা সত্যি সবাই চায় এই টেররিজম এটা বন্ধ হোক, এটা একেবারে শেষ হয়ে যাক, নির্মূল হয়ে যাক, অবলুপ্ত হয়ে যাক। জানি না এটার পরেও এটা অবলুপ্ত হবে কিনা, কারণ এদের কিন্তু কোনো দিনও শিক্ষা হবে না, সত্যি শিক্ষা হবে না। এরপরেও কত হুঁশিয়ারি আসছে, তাই না? ওদিক থেকে মানে ভাঙবে তবু মচকাবে না, কত রকম হুঁশিয়ারি, কত কিছু, তাই না? তাই দেখতে পাচ্ছি। তো তারপরেও যাই হোক, আমাদের তোমাদের হাতে কারো হাতেই কিছু করার নেই, কিছু নেই। যখন পরিস্থিতি হাতের বাইরে বেরিয়ে যায়, যখন মানুষের পিঠ দেওয়ালে ঠেকে যায়, তখন তো মানুষকে ঘুরে দাঁড়াতেই হয়। আর এটা তো পুরো দেশের এতগুলো মানুষের সেফটির ব্যাপার, আত্মসম্মানের ব্যাপার, মানুষের বেঁচে থাকার লড়াই। আর সব থেকে বেশি আশ্চর্য লাগলো এই জায়গাতেই যে আমাদের ওয়েস্ট বেঙ্গলকে হাই অ্যালার্ট জারি করা হয়েছে। এবং কালকে একটা নিউজে দেখছিলাম, সত্য মিথ্যা জানি না, আমি নিউজেই দেখছিলাম, যেখানে আজকে মক ড্রিল অল ওভার ইন্ডিয়া জুড়ে, সেখানে দেখছিলাম মানে আমাদের ওয়েস্ট বেঙ্গলের জন্য নাকি পরপর 7 দিন মক ড্রিল হবে আর কি, কারণ যেহেতু এটা একটা হাই অ্যালার্ট জোন, মানে সেন্সিটিভ জোন, এটা আমি নিউজে কালকে দেখেছি, আমি এর সত্য মিথ্যা জানি না। তো সেই জায়গায় দাঁড়িয়ে যে আমরা তাহলে কোথায় আছি আমরা, যে এত বড় একটা দেশ, এত কোটি মানুষের দেশ, সেখানে পার্টিকুলার অনেকগুলো জায়গাকে মানে রেড জোন হিসাবে রাখা হয়েছে, মানে ক্যাটাগরি ভাগ করে ক্যাটাগরি 1, 2, 3 এরকম করে তার মধ্যে শুধুমাত্র বেছে পশ্চিমবঙ্গটাই হাই অ্যালার্ট এমনভাবে আসলো। আর পশ্চিমবঙ্গের যতগুলো রাজ্যের যতগুলো জেলা, তার মধ্যে সবথেকে বেশি জেলা হচ্ছে পশ্চিমবঙ্গে, যেখানে অনেক বেশি অ্যালার্ট থাকতে বলা হয়েছে। কারণ বলেই দিয়েছে, যেটা নিউজে দেখলাম, যে পাঞ্জাব, হরিয়ানা, দিল্লি, মুম্বাই নয়, এরপরের টার্গেট হচ্ছে গিয়ে কলকাতা। তো সেই জায়গায় দাঁড়িয়ে আমরা যারা কলকাতাবাসী, সত্যি আমাদের আতঙ্ক, কারণ আমাদের কাছে না আছে প্রশিক্ষণ, না আমরা এটা কখনো দেখেছি, আমরা শুধু শুনেছি বাবা কাকাদের মুখ থেকে, দাদুদের মুখ থেকে, এটা কখনো আমরা সত্যি নিজ চোখে দেখিনি। জানি না আগামী দিনে কি হতে যাচ্ছে, তবে এই যে যেটা এইটা যদি
যেটা কলকাতার ক্ষেত্রে বলা হচ্ছে, মানে পশ্চিমবঙ্গের ক্ষেত্রে, কলকাতা বলবো না, পশ্চিমবঙ্গের ক্ষেত্রে যেটা অল ওভার পশ্চিমবঙ্গের ক্ষেত্রে, তাছাড়া এরকম নিদর্শন আমরা কিছুদিন আগেও দেখেছি মুর্শিদাবাদ মালদার ক্ষেত্রে। তো সেই জন্যই বলছি যে কোথায় এসে দাঁড়িয়েছি। আমার স্বাধীন দেশ, আমি স্বাধীন নাগরিক হওয়া সত্ত্বেও আমার স্বাধীনতা অন্য কেউ, অন্য দেশের নাগরিকরা কেড়ে নেওয়ার চেষ্টা করে। সত্যি এটা মেনে নেওয়া যায় না। তাই জন্য এই অপারেশন সিঁদুর হোক বা তৃতীয় বিশ্বযুদ্ধ, যেটাই বলুক না কেন, যেটাই নাম দেওয়া হোক না কেন, স্যালুট জানাবো আমি তাকে যে হ্যাঁ, এখন এই মুহূর্তে এসে হয়তো এটা প্রয়োজন, সত্যিই এটা প্রয়োজন। কিছু কিছু ক্ষেত্রে ইটের জবাব পাটকেলে দিতে হয়। আমরা কিন্তু সহজে জবাব দিই না। আমরা মিন্স আমাদের দেশের সরকার, সে যে সরকারই যখনই থাকুক না কেন, সহজে কিন্তু জবাব দিই না। যখন দেখি অনেক বেশি বাড়াবাড়ি হয়ে যাচ্ছে, এবার জবাব না দিলে নয়, তখনই জবাবটা দেওয়া হয় এবং সেই জবাবে এরা মুখ থুবড়ে পড়ে যায়। এদের আর কিচ্ছু থাকে না। যেখানে এদের মানে ফিনান্সিয়াল গ্রোথটা কোথায়, যেখানে এদের পরিস্থিতি এতটা খারাপ, তারপরেও দেখো এরা মুখে কত বড় বড় কথা বলে, কত বড় বড় মানে মুখের বুলি এদের থামে না। যেখানে এই কদিনে এখনও যুদ্ধ রব চলছে, সেভাবে কিছুই শুরু হয়নি, কিছু স্ট্রাইক চলছে, সার্জিক্যাল স্ট্রাইক, সেখানে এরা একদম গুড়িয়ে গেছে। যেখানে এদের জওয়ান মানে এদের যারা জওয়ান আছে তারা এত পরিমাণে রিজাইন করেছে, গণ রিজাইন দিয়েছে, ইস্তফা দিয়েছে, তারপরেও এদের কিন্তু শিক্ষা হয় না। কারণ ওই যে বলে না যে স্বভাব যায় না মরে, কথাতেই তো আছে। তো সেটাই হচ্ছে ঘটনা, যে এদের সত্যি শিক্ষা হবে না। যারা এরকম মানে আতঙ্কবাদী তৈরি করে, তারা কি কখনো ভালো কিছু নিতে পারে, দিতে পারে? এটাই হচ্ছে প্রশ্ন। আমি সাধারণ মানুষ হিসাবে সাধারণ মানুষের কাছেই প্রশ্নটা রাখলাম না, আমি কোনো সরকারের কাছে রাখলাম না। কারণ তাদের কাছে প্রশ্ন রাখার মতো ক্ষমতা, বুদ্ধি বা আমার সেই পজিশন কোনোটাই নেই। কারণ সেটা যদি হতোই তাহলে আমি এখানে থাকতাম না, সরকার তার নিজের কি করতে হবে সেটা করে দেখাতেও না, তাই না? তো সেটা বলার মানে সেটা তাদের কাছে প্রশ্ন করার অধিকার আমার নেই। কিন্তু আমি সাধারণ মানুষ হিসাবে, এই দেশের নাগরিক হিসাবে, স্বাধীন দেশের নাগরিক হিসাবে এই কথাগুলো বোধহয় আমি বলতেই পারি যে আমার ভেতরে কি আছে, আমি কি বলতে চাই। তবে ভিডিও শেষ করার আগে একটা কথাই বলবো, যুদ্ধ নয়, শান্তিটাই আমরা কামনা করি। তবে অন্য কেউ যদি সেটাতে ব্যাঘাত ঘটায়, তাহলে আমরা পাল্টা জবাবও দিতে জানি। আমরা যেমন বাঁচাতে জানি, আমরা যেমন বাঁচতে জানি, আমরা তেমনি যদি কেউ আমাদেরকে মারতে আসে তার জবাবও দিতে জানি। কারণ আমাদের আগামী প্রজন্ম, আমাদের ছেলে মেয়েদের জন্য একটা মানে অন্তত সিকিওর ফিউচার দিয়ে যেতে হবে, যেখানে তারা অ্যাটলিস্ট করে খেতে পারবে, বেঁচে থাকতে পারবে। আর লড়াই করে, প্রত্যেকটা মানুষকেই লড়াই করে জীবনে বাঁচতে হয়। লড়াই ছাড়া একটা দিনও আমাদের মতো সাধারণ মানুষের কাটে না। তো এটাই বলতে চাইছি, প্যানিক নয়, যেটা সত্যি সেটাই হোক। সোশ্যাল মিডিয়ায় বিশেষ করে এফবিতে অনেক বেশি এই ধরনের এমন কিছু স্প্রেড করা হয় যেটা থেকে মানুষের মধ্যে একটা বিভ্রান্তিকর পরিস্থিতি তৈরি হয়। তো সেটাই বারবার বলা হচ্ছে যে কালকেও দেখছিলাম, বলছিল যে না প্যানিক নয়, সতর্ক থাকুন, প্যানিক নয়, কোনো ভুলভাল জিনিস এখানে ছড়াবেন না, ভুলভাল ইনফরমেশন দিয়ে মানুষকে মানে বিভ্রান্তিকর পরিস্থিতির মধ্যে যেন না ফেলা হয়। কারণ এই লড়াইটা শুধু সরকারের নয় বা শুধু আমাদের ইন্ডিয়ান আর্মির নয়, এই লড়াইটা আমাদের সমগ্র দেশবাসী। কারণ যারা প্রাণ দিয়েছে তারা আমার তোমার মতোই সাধারণ মানুষ, আর যারা লড়াই করছে বর্ডারে তারাও কিন্তু তোমার আমার মতোই সাধারণ ঘরের সাধারণ মানুষ। তারা আমাদের জন্য তাদের জীবন বাজি রেখেছে, তাদের পরিবার, তাদের চাহিদা, তাদের আশা, তাদের এখন যে ব্যাকুলতা, সবটাই স্যাক্রিফাইস করেছে আমাদের মতো সাধারণ মানুষকে সেফটি দেওয়ার জন্য, আমার দেশকে এগিয়ে নেওয়ার জন্য। এখানে শেষ করছি বন্ধুরা। ঠিক বললাম না ভুল বললাম জানিও।